চুমুকে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, চোখ মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বলা হয়ে থাকে, যার দৃষ্টিশক্তি নেই তিনি জীবনের কোনো স্বাদই আসলে গ্রহণ করতে পারেন না। আর তাই তো আজ সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের প্রিয় মুখের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ভিশন আই হসপিটালের কনসালট্যান্ট ডক্টর মাসুদুল হাসানকে। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তো দর্শকদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি, আপনি ভিশন আই হসপিটালে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত রয়েছে। বাট আপনার স্পেশালিটি কি, বা আপনি কোন বিষয়টাতে আসলে বেশি কনসাল্ট দিয়ে থাকেন? আসলে আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের শরীরে। তো এর ভিতরে আমার যেটা সবচেয়ে ভালো লাগে এবং যেটা নিয়ে আমি কাজ করছি, কর্নিয়া। আচ্ছা, চোখের যে সামনের স্বচ্ছ কালো মণি, যেটাকে আমরা কর্নিয়া বলে থাকি, এই কর্নিয়া নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে আমার ভিশন আইয়ের কর্নিয়ার টিমের আমি প্রধান হিসেবে কাজ করছি। বাহ, ভবিষ্যতেও কর্নিয়াতেই থাকতে চাই, মানুষের খুব কাছ থেকে কর্নিয়ার সেবা করে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। তো যেটা হয় ছোটবেলায় যখন কোনো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় বড় হয়ে তুমি আসলে কোন প্রফেশনে নিজেকে নিযুক্ত রাখবে, তখন যে 2-3টা প্রফেশনের নাম আসে তার মধ্যে একটা হচ্ছে চিকিৎসক। সো সেই চিকিৎসা সেবায় আপনি নিজেকে নিযুক্ত রেখেছেন, কিন্তু জানতে চাই স্পেশালি চোখ নিয়ে কেন কাজ করছেন, বা চক্ষু বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছেটা কেন হলো? খুবই যৌক্তিক একটি প্রশ্ন। যখন ডাক্তার হয়েই গেলাম তখন থেকে আমি খুব স্পেসিফিক প্ল্যান করেই চোখে চলে এসেছি। 3টি কারণে আমি চোখের বিষয়টি বেছে নিয়েছি। নাম্বার 1, আলো এবং অন্ধকার খুবই সুস্পষ্ট। আপনি যখন চোখ বন্ধ করবেন দেখবেন দুনিয়াটা অন্ধকার, কিছুই দেখছি না। আমার শরীরের সমস্ত কিছু কাজ করছে, কিন্তু আমি অন্ধ, আমি দেখছি না। রাত এবং দিন, আলো অন্ধকার, এই যে সুস্পষ্ট পার্থক্য, এটা চোখের মাধ্যমেই সম্ভব। নাম্বার 2, আমার কাছে যেটা ভালো লেগেছে যে একজন চক্ষু বিশেষজ্ঞই পারে যে একাধারে সে একজন চোখের চিকিৎসক, অর্থাৎ চোখের মেডিসিন বিশেষজ্ঞ, আবার চোখের সার্জারি বিশেষজ্ঞ। অর্থাৎ এই ডিসিপ্লিনটা আমি যখন ইন্টার্নশিপ করি তখন খুব কাছ থেকে আমার স্যারদেরকে দেখার সুযোগ হয়েছে যে একাধারে চোখের মেডিসিন এবং সার্জারি একসাথে কাজ করা যায়। এজন্য আমার ওইটা ভালো লেগেছে যে আমি একজন সার্জনও হতে পারলাম, একজন মেডিসিনের ডাক্তারও হতে পারলাম। আর 3 নাম্বার যে কারণটা, এটা আমরা সব সময় বলে থাকি যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা এখন অনেক উঁচু একটি পর্যায়ে। এর মধ্যে যেটা যে 2 বা 3টা বিষয় আন্তর্জাতিক মানের সেবা দেওয়া সম্ভব, তার মধ্যে একটি হচ্ছে চোখের সেবা। এই জন্য যে আমি এই ডিসিপ্লিনে বাংলাদেশে থেকেই সর্বোচ্চ ইন্টারন্যাশনাল মানের সেবা আমি দিতে পারবো, এই জন্য আমি চোখটাকে বেছে নিয়েছি। চোখ বা চক্ষু স্পেশালিস্ট হওয়ার আপনার ইচ্ছেটা তখন জাগ্রত হয়েছে। তো যেটা আমরা জানলাম যে চোখের মধ্যে স্পেসিফিকলি কর্নিয়া নিয়ে কাজ করতে আপনি বেশি ভালোবাসেন এবং সেটা আপনি করেন। তো আমরা যেটা জানি যে প্রায় আমরা শুনি যে কর্নিয়াতে বিভিন্ন ধরনের সমস্যা মানুষের হয় এবং কর্নিয়া প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করা হয়। সো আপনার কাছে জানতে চাই কোন ধরনের সমস্যাগুলো হওয়ার কারণে আপনারা কর্নিয়া প্রতিস্থাপন করে থাকেন, বা কর্নিয়াকে ভালো রাখার বা কর্নিয়াটা মানে প্রতিস্থাপন যেন না করতে হয় এটার কোনো প্রতিকার রয়েছে কিনা? 2টো বিষয় আলাদা। প্রথমে হচ্ছে যে কর্নিয়াকে আমরা কিভাবে ভালো রাখবো, এই বিষয়টা আমরা পরে আসছি। প্রথমে যেটা প্রশ্ন ছিল যে কর্নিয়া প্রতিস্থাপন বা মরণোত্তর চক্ষুদান এবং সেই চোখটাকে একটা অন্ধ মানুষকে প্রতিস্থাপনের মাধ্যমে তাকে পৃথিবীর আলো দেখানো, অন্ধজনে দেহ আলো আমরা যেটাকে বলে থাকি। তো এই কর্নিয়ার যে সমস্যাগুলো হয়, আমরা 2টো বা 3টা মেইন কারণ পাই। একটা হলো চোখের কোনো রোগ বা ডিজিজ। নাম্বার 2, আমরা যে কারণে বেশি করতে হয় সেটা হলো চোখের আঘাত পাওয়া, ট্রমা। আর 3 নাম্বার যে কারণ, কিছু জন্মগত ডিজিজ আছে যেগুলোর কারণে
কর্নিয়া প্রতিস্থাপন করতে হয়। একটি বিষয় আমি এখানে ক্লিয়ার পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান, শিল্প সব কিছুর সমন্বয়ে, কৃষি কিন্তু এখনও আমাদের একটি প্রধান গুরুত্বপূর্ণ অংশ। এই কৃষি কাজে যারা জড়িত থাকে, আমাদের প্রিয় কৃষক ভাই এবং বোনেরা, তাদের দেখা যায় অনেক সময় কৃষি কাজ করতে গেলে ধানের আঘাত বা ভুট্টার আঘাত, এই ধরনের কিছু আঘাত থেকে চোখে আলসার বা ঘা হয়। এইটা থেকে চোখের মণি, স্বচ্ছ মণিটা ঘোলা হয়ে যায়। তখন ঘাটা শুকিয়ে এখানে একটি স্থায়ী সাদা রঙের স্বচ্ছ পর্দার মতো পড়ে বা কর্নিয়াটা অপেক বা ঘোলা হয়ে যায়। তখন এই ঘোলা কর্নিয়া দিয়ে আর দেখা যায় না। এইটার কারণে আমাদের প্রচুর পরিমাণে কর্নিয়া প্রতিস্থাপন করা দরকার, কিন্তু সেই অনুযায়ী আমরা কর্নিয়া পাচ্ছি না, যেহেতু আমরা মরণোত্তর চক্ষু দানের ক্ষেত্রে সীমাবদ্ধতা আমাদের আছে। আমরা উৎসাহী না, বিভিন্ন কারণে উৎসাহী না। তো এই বিষয়টা আমরা পরে আবার আলোচনা করব। আর দ্বিতীয় যে কথাটি আপনি বললেন প্রশ্ন, যে কর্নিয়াকে কিভাবে ভালো রাখা যায় যেন প্রতিস্থাপন না করতে হয়। কর্নিয়ার ভালো রাখার কয়েকটি মাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের যে চোখের পানি, ড্রাই আই যেটাকে আমরা বলি, চোখ শুষ্ক হয়ে গেলে কর্নিয়াও কিন্তু ড্রাই হয়ে যায়। এক্ষেত্রে আমরা এখন স্ক্রিন টাইম বেড়েছে, তথ্য প্রযুক্তির কারণে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, বিশেষ করে আমাদের বাচ্চারা, এদের এই কর্নিয়া কিন্তু ভালো রাখতে হলে অবশ্যই আমাদেরকে একটি নির্দিষ্ট এক্সারসাইজ বা কিছু সময় রেস্ট, স্ক্রিন টাইমটা যথাসম্ভব কমানো, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 2, যেসব কারণ বললাম, যে কৃষক যারা, তাদের প্রোটেক্টিভ গগলস ইউজ করা উচিত, বিশেষ করে যখন তারা কৃষিকাজ বা ধান ফসল তোলেন, যখন তারা ধান কাটেন। আর 3 নাম্বার হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে। এখন আমরা কিন্তু শিল্প যুগে প্রায় প্রবেশ করে ফেলেছি। বাংলাদেশ শিল্পে অনেক ভালো করছে, কলকারখানা বলেন, গার্মেন্টস বলেন, অনেক গার্মেন্টসের ওয়ার্কাররা আসে যে চোখে নিডিল ঢুকে গেছে। তো এই জন্য আমি বলবো যে এই আধুনিক শিল্পায়নের যুগে আমাদেরকে প্রোটেকশনটা নিতে আমরা বাঙালিরা কেন যেন একেবারেই অনীহা। তো এইটা আমরা খেয়াল রাখতে বলবো যে প্রফেশন অনুযায়ী প্রফেশনাল সেফটি সিকিউরিটিটা, সেফটি টুলস যদি আমরা ইউজ করি, তাহলে এই কর্নিয়া অনেকটাই ভালো রাখা সম্ভব হয়। অনেক ধন্যবাদ আপনাকে। তো যেটা বলছিলেন যে নিজেকে তো ওই মহৎ পেশার সঙ্গে যুক্ত রেখেছেনই, এবং এছাড়াও আমরা জানি যে আপনি অনেক সামাজিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন। সো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কোন কোন ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন বা কি কি কাজ করছেন? আমি খুবই স্পেসিফিক বলতে চাই যে আমি যেহেতু আমার লাইনটা খুবই একটা সীমিত গণ্ডির মধ্যে, আমি একজন চক্ষু বিশেষজ্ঞ, এজন্য চোখের সেবা নিয়ে আমরা কাজ করতে চাই বেশি। এর ফলশ্রুতিতে আমরা কিছু বন্ধুবান্ধব মিলে 2014 সালে আমরা ভিশন 8 ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করেছি, যেটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধনকৃত, এবং আমরা এখানে বিশেষ করে আমরা চোখের সেবা নিয়ে কাজ করছি, বিশেষ করে বিনামূল্যে। আপনি জেনে খুশি হবেন, আমাদের এই প্রিয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদেরও জানাতে চাই যে যাদের আর্থিক দৈন্যতা আছে, যারা অর্থের অভাবে চোখের ছানি অপারেশন বা কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট অথবা যে কোনো চোখের সেবা নিতে পারছে না, তাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্যাকো সার্জারি পর্যন্ত করছি। 2014 সাল থেকে এই পর্যন্ত আমরা প্রায় 9000 প্লাস একদম বিনামূল্যে আমরা অপারেশন করেছি। আমাদের এই প্রতিষ্ঠানটা দৃষ্টি আই হসপিটাল এর সাথে আমরা ইনকর্পোরেট হয়ে ভিশন 8 ফাউন্ডেশন আমরা কাজ করছি ঢাকার মোহাম্মদপুরে। এবং আপনি জেনে আরও খুশি হবেন যে আমরা প্রায় 79 আমরা কর্নিয়া প্রতিস্থাপন করেছি 2017 থেকে 2022 সাল পর্যন্ত। বাহ, শুধুমাত্র নামমাত্র মূল্যে, যতটুকু না করলেই নয়। এবং ফ্যাকো সার্জারি, ছানি অপারেশন যেটা, সেটা লেন্স সহ সম্পূর্ণ বিনামূল্যে আমরা করছি। এবং এই সার্ভিসটা আমার দিতেও ভালো লাগে, কারণ ওই যে চোখের ডাক্তার, আমরা চাই যে চোখে মানুষ দেখুক, যার আর্থিক সামর্থ্য নাই সেও দেখবে, যার সামর্থ্য আছে তাকেও আমরা সেবা দিচ্ছি। বাহ,
চমৎকার। তো যেহেতু অনেক দিন থেকেই আপনি এই ধরনের কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন, এমন কি কোনো ঘটনা আছে যেটা আপনাকে অনেক তৃপ্তি দেয় বা অনেক ভালো লাগা কাজ করে যেটা মনে করলে? আসলে চোখের ডাক্তার হওয়ার ওই আত্মতৃপ্তিটা ওইটাই, যে আমি যখন একজন অন্ধ মানুষকে অপারেশনের পরে, সে যখন সিনেমায় আমরা দেখেছি ছোটবেলায় যে চোখের ব্যান্ডেজ খোলার পরে সে দেখতে পাচ্ছে একটা মানে সিনেমাটিক সিন যেটা, তো এটা আমার জীবনে ঘটেছে অনেকগুলো। তার মধ্যে দুটো ঘটনা আমি খুব স্পষ্ট করে মনে রাখি যেটা আমার জীবনকে আলোড়িত করে। নাম্বার ওয়ান হচ্ছে যে লুনা নামে একটি মেয়ে, তার অনেক বেশি পাওয়ারের অনেক মোটা গ্লাস ইউজ করতো। আচ্ছা। একটি কারণে, সামাজিক একটা কারণেই, সামাজিক আমাদের দুষ্টু সামাজিক কথাই বলবো, যে তার মানে সামাজিক অনুষ্ঠান, বিয়ের ব্যাপারে তার বারবার এই মোটা গ্লাস দেখে বিয়ে ভেঙে যাচ্ছিল। আচ্ছা। তো সে একদিন আমার চেম্বারে আসলো, বলল যে স্যার আমি তো এই গ্লাস নিয়ে আর বয়ে বেড়াতে পারছি না, কি করা যায়? আমি তার চোখ পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং দেখলাম যে তার ল্যাসিক করা সম্ভব। আচ্ছা। এবং তাকে আমি একটা ডেট দিলাম, ডেটের পরে তাকে ল্যাসিক করার পরে, ল্যাসিকটা কিন্তু আর একটা ম্যাজিক, এটা কিন্তু একদিনও লাগে না। আমি জাস্ট ল্যাসিক করার পরে বললাম, লুনা তুমি ঘড়িতে দেখো তো কয়টা বাজে। সে জাস্ট হাউমাউ করে কেঁদে দিছে। আমি এই সিনটা আসলে ভুলতে পারি না। আর দ্বিতীয় যে সিনটা আমাকে খুবই নাড়া দেয়, সেটা হচ্ছে আমাদের বিশিষ্ট, যে জানেন সবাই, ভাষা সৈনিক রফিক, ওর বাড়ি কিন্তু মানিকগঞ্জে ছিলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। তো তার বোন একদিন আসছিল প্রায় অন্ধ হয়ে, দুই চোখ। তখন তার আমি ছানি অপারেশন করার পরে সে আমাকে ছেলের মতো করে বুকে জড়ায় ধরছে। তখন আমার কাছে মানে এত ভালো লাগছে যে একজন ভাষা সৈনিক, যাকে আমরা দেখতে পারিনি, আমরা তখন ছোট বা জন্মই হয় নাই, যাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি 21শে ফেব্রুয়ারিতে, তার বোন, আপন বড় বোন, তার আমি চোখে আলো ফিরিয়ে দিতে পারছি। মনে হলো যে আমিও যেন ভাষা সৈনিকের একটা অংশ। এবং আমি রফিক, ভাষা সৈনিক রফিকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে যদি আজকে বেঁচে থাকতেন তাহলে দেখতে পেত যে তার বোন অন্ধ থেকে কিভাবে আবার পৃথিবীর আলো দেখছে। এবং খুব মানে আমার কাছে এই ট্র্যাজেডিটা, মানে এই সিনটা আমাকে খুব আলোকিত করে এবং আমাকে আরো কাজ করে অনুপ্রেরণা দেয় এবং মনে হয় যে আমরাও ভাষা আন্দোলনের একজন অংশীদার। চমৎকার। আসলে মানুষের চলার পথে তো অনুপ্রেরণার দরকার হয়ই যে কোনো কাজ করতে গেলে। তো এই যে ছোট ছোট ঘটনাগুলো যেগুলো আসলে তৃপ্তি দেয়, যেগুলো ভালো লাগা কাজ করায়, সেগুলো আমার মনে হয় যে আরো বেশি ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। তো যেটা নিয়ে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বা আপনি বলছিলেন, মরণোত্তর চক্ষুদান নিয়ে কথা বলছিলেন। আমরা অনেকেই হয়তো বা এই ওয়ার্ডটা বা এই কথাটা আমরা শুনে থাকি, মরণোত্তর চক্ষুদান, কিন্তু অনেকেই আমরা এটার সাথে পরিচিত না প্রপারলি। তো মরণোত্তর চক্ষুদানটা আসলে কি এবং এটা নিয়ে আপনি কিভাবে কাজ করছেন? খুবই চমৎকার এবং সময় উপযোগী। সারা পৃথিবীতেই এই মরণোত্তর চক্ষুদান একটি প্রোগ্রামের মাধ্যমেই হয়। আগে যেটা হতো যে আনক্লাইন্ড বডি, অর্থাৎ যাদের বেওয়ারিশ লাশ, যে অ্যাক্সিডেন্ট করছে বেওয়ারিশ লাশ, সেখান থেকে আমাদের দেশে একটি আইন আছে এবং আপনি জেনে খুশি হবেন যে এই মরণোত্তর চক্ষুদান আইনটি স্বয়ং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে সংসদে বিল পাশ করে গেছে। এটা আমাদের জন্য একটি মাইল ফলক এবং পরবর্তীতে এই মরণোত্তর চক্ষুদান নিয়ে সবাই কাজ করছে। কিন্তু আমরা স্পেসিফিক যারা কর্নিয়া বিশেষজ্ঞ, আমাদের একটি সোসাইটি আছে, বাংলাদেশ কর্নিয়া এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সোসাইটি। এই সোসাইটির মাধ্যমে আমরা কিন্তু কাজ শুরু করেছি। আমাদের দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে মানুষকে সচেতন করা যে আমি সবাই একদিন মরে যাব, হ্যাঁ মারা যাব, তো আমার কর্নিয়াটা যদি ভালো থাকে, সেই কর্নিয়াটা দিয়ে যদি একজন অন্ধ লোক দেখতে পায়, এইটা আমাদের কাছে একটা তৃপ্তির জায়গা। এইটা যদি আমার মনে হয় যে প্রপারলি এই যে গণমাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা, এই যে আজকের টিভি টকশো, এর মাধ্যমে যদি আমরা সবাইকে পৌঁছাতে পারি নিউজটা, তাহলে মনে হয় যে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। আর সেকেন্ডলি যেটা আমরা সোসাইটির মাধ্যমে সরাসরি আমরা হসপিটালে যেসব পেশেন্ট ক্রিটিক্যালি ইল থাকে অথবা অ্যাক্সিডেন্টের রোগী, তাদের
আত্মীয় স্বজনকে আমরা উদ্বুদ্ধ করি যে পেশেন্ট যদি মারা যায় বা যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হঠাৎ সাডেন কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে কাদের কর্নিয়া নেওয়া যাবে, কাদের নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি যে স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান, এটাতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের সোসাইটিতে আমরা এটি নিয়ে আলোচনাও করেছি যে বাংলাদেশের যতগুলো আই হসপিটাল আছে, বিশেষ করে স্পেশালাইজড আই হসপিটাল, এর মধ্যে ভীষণ আই একটা আছে, তারপরে সরকারি পর্যায়ে আছে অনেকগুলো। তো এইগুলোর সাথে আমরা সমন্বয় করে কিভাবে আমরা এই প্রোগ্রামটাকে মানুষকে সচেতন করা এবং হসপিটাল বেস আমরা এটা কর্নিয়া কালেকশন, এই দুটো বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা আশা করছি যে আমাদের সোসাইটি থেকে আমরা একেবারে সরাসরি আইন প্রণেতা যারা আছেন, বিশেষ করে আপনি জানেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ খান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারাও কিন্তু স্বেচ্ছায় চোখ দান করছেন। তারা অলরেডি এইটা নিয়ে অনুমতি দিয়েছেন যে তারা নিজেদের চোখই কিন্তু দিবেন। সেটা আমাদের জন্য একটি মাইল ফলক। তাদেরকে আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে দেখবেন সাধারণ মানুষ সবাই এগিয়ে আসছে এবং এটা আমরা খুবই আশাবাদী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটি ঘোষণা বা রাষ্ট্রপতির, এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় সবসময়। মরণোত্তর চক্ষুদান প্রসঙ্গে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে আমরা একটি কথাই বলবো যে একজন যে কোনো পেশায় আপনি যদি সফল হতে চান তাহলে দেশের জন্য, মানুষের জন্য যদি কাজ করার মানসিকতা থাকে তাহলে সেই কাজটাতে যেমন আত্মতৃপ্তি পাওয়া যায় এবং দেশের জন্য উপকার হয়। এজন্য আমরা আসুন সবাই মিলে মরণোত্তর চক্ষুদানে আমরা সচেতন হই এবং আমাদের চক্ষু সেবা আপনাদেরকে মেসেজ দিতে চাই যে এখন বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মানের, একেবারেই আন্তর্জাতিক মানের, এটা আমাদের একটি গর্বের জায়গা। সুতরাং আমরা কাজ করে যাব এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, এটাই আমাদের প্রত্যাশা। সবাই দেশকে ভালোবাসুন, সবাই দেশের জন্য কাজ করুন যে যে জায়গার থেকে। এইটি আমাদের হোক আগামী দিনের পথ চলা। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাভ ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমকির এই আয়োজনগুলো youtube.com/TN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।